ওকে। সো আপনাদের মুড টাইপটা অলরেডি ক্লাসে করানো হয়েছে এবং মুড টাইপের কিছু প্রবলেম দেখানো হয়েছে। আজকে বেসিক্যালি আমরা মিলি টাইপ এফএসএম এ ফোকাস করব। ওকে। সো এখন আমরা একটু মুড এবং মিলির ডিফারেন্সটা বোঝার চেষ্টা করতে হবে। সো দেখেন আমাদের সামনে যে সার্কিটটা বা ব্লক ডায়াগ্রাম ফর্মটা আছে, এটা আসলে সার্কিট লেভেলে একটা এফএসএম এর জেনারেল পর। এখন এখানে কি কি জিনিস দেখার ব্যাপার আছে? দেখেন এফএসএম বেসিক্যালি দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে আমাদের কম্বিনেশনাল ব্লক, আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ব্লক। ওকে। তো সিকোয়েন্সিয়াল ব্লকগুলা কি করে? সিকোয়েন্সিয়াল ব্লকগুলা হচ্ছে স্টেটের ইনফরমেশন গুলা মেমোরি করে রাখে। তাহলে স্টেটের ইনফরমেশন কিসের মধ্যে থাকে? এগুলা সব কিন্তু সব ডি ফ্লিপ ফ্লপের মধ্যে থাকে। ওকে। আমরা অলরেডি জানি যে যদি 2 বিট স্টেট হয়ে থাকে তাহলে আমাদের দুইটা ফ্লিপ ফ্লপ দরকার হবে। ওকে। আচ্ছা, আর একটা হচ্ছে কম্বিনেশনাল ব্লকটা কোথায় লাগবে? দেখেন আমাদের কিন্তু প্রতিবার ইনপুটের উপর ডিপেন্ড করে, বা হচ্ছে আহ, কোন স্টেটে আছি প্রেজেন্ট স্টেটের পরে ডিপেন্ড করে নেক্সট স্টেটটা কিন্তু বের করতে হয়। তাহলে নেক্সট স্টেটকে আমরা কি ক্যাপিটাল ওয়াই দিয়ে প্রকাশ করি। ক্যাপিটাল ওয়াই ইজ এ ফাংশন অফ ছোট হাতের এফ, দ্যাট মিনস প্রেজেন্ট স্টেট অ্যান্ড কারেন্ট ইনপুট। ওকে। সো এই যে ফাংশন, তার মানে প্রেজেন্ট স্টেট এবং ইনপুটের উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে নেক্সট স্টেটটা বের করতে হবে, এর জন্য একটা ব্লক দরকার। আর একটা ব্লকের দরকার আছে কম্বিনেশনাল, সেই কম্বিনেশন ব্লকের দরকারটা হচ্ছে যে আউটপুটটা বের করা। তাহলে আউটপুট কিসের ফাংশন? আউটপুট ইজ এ ফাংশন অফ, আচ্ছা আপনাদের মুড টাইপ পড়াইছিলাম, সো ওইখানে কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের ফাংশন ছিল। কিন্তু যদি এই আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের পরে ডিপেন্ড না করে এটা প্রেজেন্ট স্টেট অ্যান্ড প্রেজেন্ট ইনপুটের পরে ডিপেন্ড করে, তখন তখন সেটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট টাইপের এফএসএম হয়ে যায়। এবং এই ডিফারেন্ট টাইপটার এফএসএম এর নামই হচ্ছে বেসিক্যালি মিলি টাইপ এফএসএম। তো আমরা দেখবো হাউএভার। সো দেখেন এইখানে আমাদের ইনপুট কি কি, এই যে ডাব্লু হচ্ছে ইনপুট। ক্লক তো ইন জেনারেল ইনপুট, ক্লক নিয়ে আমরা কথা বলি না। এফএসএম ক্লক ছাড়া হবেই না, কেন? তার কারণ এর মধ্যে ফ্লিপ ফ্লপ আছে। আর এখানের ফাইনাল আউটপুট কি বলেন? ফাইনাল আউটপুটটা হচ্ছে আমাদের জেড। এই যে ইনপুট এবং আউটপুটের মধ্যে দেখেন তিনটা ব্লক আছে। এই ব্লকটার কাজ কি? এই ব্লকটা হচ্ছে নেক্সট স্টেট তৈরি করতেছে। তাহলে নেক্সট স্টেট কিভাবে তৈরি করতেছে? এর যে আউটপুটটা হবে এটা হবে নেক্সট স্টেট বড় হাতের ওয়াই। ওকে। তো এইটা কিভাবে ফাংশনটা হয় আমি আরেকবার একটু আপনাদের দেখাই। এইটার ইকুয়েশনটা কাইন্ড অফ এমন যে বড় হাতের ওয়াই মানে ক্যাপিটাল ওয়াই নেক্সট স্টেট ইজ এ ফাংশন অফ স্মল ওয়াই অ্যান্ড ডাব্লু। কিভাবে রিলেট করবেন দেখেন, এই যে এইখানে যে জিনিসটা ঢুকতেছে না, এইটা কিন্তু প্রেজেন্ট স্টেট। কিভাবে দেখেন একটু, ওয়্যারটা কোথা থেকে আসছে? ওয়্যারটা কিন্তু ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে আসছে। ঠিক আছে, ফ্লিপ ফ্লপের আউটপুট মানে ফ্লিপ ফ্লপে যে ভ্যালুটা স্টোর আছে সেটাকেই আসলে আমরা ফ্লিপ ফ্লপের আউটপুট বলতে পারি। ওই ফ্লিপ ফ্লপের আউটপুটটা এসে হচ্ছে আমাদের এই কম্বিনেশনাল ব্লকে ইনপুট আকারে আসতেছে। তাহলে এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা মানে প্রেজেন্ট স্টেট, অ্যান্ড এইখান থেকে রিয়েল ইনপুটটা আসতেছে, এই দুইটা থেকে ক্যালকুলেট হচ্ছে আসলে আমাদের নেক্সট স্টেট। ওকে। আচ্ছা, এখন এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে এই প্রেজেন্ট স্টেটটাকে ধরে রাখে এবং নেক্সট স্টেটটাকে ওয়েট করায় রাখে। নেক্সট স্টেটটা ফ্লিপ ফ্লপের ইনপুটে থাকে। যখনই এইখানে একটা পজিটিভ এজ আসবে, পজিটিভ এজ আসলে কি হবে? এই নেক্সট স্টেটটা যে প্রেজেন্ট স্টেটকে ওভারল্যাপ করে ফেলবে। তাহলে প্রেজেন্ট স্টেট, বর্তমানে প্রেজেন্ট স্টেটটা কিন্তু হারাই যাবে একটা পজিটিভ এজ আসলে। ওইটা আর দরকার নেই, তার কারণ নেক্সট একটু আগে যেটা নেক্সট স্টেট ছিল, পজিটিভ এজ এজ আসার পরে ফ্রিটাই কিন্তু হয়ে যাবে হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট। তাহলে এইখানে কি হবে? এইখানে আবার রি এভালুয়েট হবে। বুঝতে পারছেন? এইভাবে আসলে লুপের মতো করে কাজ করতে থাকে। এবং খেয়াল করে দেখেন এই যে আউটপুটটা, আউটপুটের জন্য আরেকটা কম্বিনেশনাল ব্লক লাগবে। তাহলে আউটপুটের জন্য যে কম্বিনেশনাল ব্লক লাগবে, তাহলে এটা জেড ইজ এ ফাংশন অফ কি? প্রেজেন্ট স্টেট। দেখেন প্রেজেন্ট স্টেটের ভ্যালুর পরে ডিপেন্ড করে
আউটপুটটা বের করতেছি, বাট এই জিনিসটা ট্রু অলওয়েজ না। এটা হচ্ছে শুধুমাত্র মুড টাইপ এফএসএম এর ক্ষেত্রে সঠিক, যে আউটপুট ইজ এ ফাংশন অফ প্রেজেন্ট স্টেট। আচ্ছা, কিন্তু আমরা আজকে যে জিনিসটা পড়বো মিলি টাইপ এফএসএম, মিলি টাইপ এফএসএম এর ক্ষেত্রে কি হবে? আউটপুট ইজ এ ফাংশন অফ প্রেজেন্ট স্টেট অ্যাজ ওয়েল ইনপুট। ওকে, সো এইটাকে বলে মিলি টাইপ এফএসএম। আচ্ছা, এখন মিলি টাইপের জন্য দেখেন এখানে একটা ওয়্যার দেওয়া হচ্ছে, ডিফারেন্ট কালার দেওয়া হয়েছে। এইটা টেনে, এই কানেকশনটা দেখেন টেনে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই কানেকশনটা কখন থাকবে? এই কানেকশনটা থাকলে আমাদের আউটপুটটা কিন্তু ইনপুটের পরে ডিপেন্ড করতেছে, এবং সেটা হয়ে যাবে বেসিক্যালি মিলি টাইপ। এবং ওই উপরের যে কানেকশনটা দেওয়া হয়েছে, এই কানেকশনটা যদি না থাকে তাহলে আমাদের জিনিসটা হয়ে যাবে আসলে বেসিক্যালি মুড টাইপ। এটাই আসলে মুড এবং মিডির বেসিক ডিফারেন্স, যে আউটপুটটা যদি ইনপুটের পরে ডিপেন্ড করে তাহলে সেটা মিলি, আর যদি ইনপুটের পরে ডিপেন্ড না করে তাহলে সেটা মুড। ইনপুটের পরে ডিপেন্ড করে বলতে কারেন্ট ইনপুটের পরে ডিপেন্ড করা বোঝাইছি। ইনপুটের পরে তো অবশ্যই ডিপেন্ড করবে, তার কারণ যা বের করতেছে সব ইনপুটের পরেই ডিপেন্ড করে বের করতেছি। বাট মুডে ডিরেক্টলি ইনপুটের পরে ডিপেন্ড করে না। মুডে হচ্ছে প্রিভিয়াস স্টেটের ইনপুটগুলো আসলে প্রেজেন্ট স্টেটকে কন্ট্রোল করে, আলটিমেটলি প্রেজেন্ট স্টেট আউটপুটকে কন্ট্রোল করে। আর মিলি টাইপে কারেন্ট ইনপুট এবং প্রেজেন্ট স্টেট দুইটাই হচ্ছে আউটপুটকে কন্ট্রোল করতেছে। আচ্ছা, সো আসেন আমরা পরবর্তীতে আরো প্রসিড করি। এইখানে দেখেন আমাদের এফএসএম এর দুইটা আউটপুট টাইপ বলতেছে, এফএসএম এর টাইপস। একটা হচ্ছে মুড টাইপ এফএসএম, একটা হচ্ছে মিলি টাইপ এফএসএম। তো এখানে দেখেন পার্থক্যে ওরা ডিরেক্ট বলছে যে আউটপুট জেড ডিপেন্ডস অনলি অন দ্য প্রেজেন্ট স্টেট অফ কিউ। তার মানে আমি ফাংশন আকারে যেটা বললাম যে এইটা জেড ইজ এ ফাংশন অফ, ওরা কিউ লেখছে আমরা তো স্মল ওয়াই লিখি, স্মল ওয়াই বলতে এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট স্টেট। এই জন্য দেখেন এই যে আউটপুটের লজিক, এটাকে বলে হচ্ছে আউটপুট লজিক। এইটাকে বলতেছি আমি হচ্ছে নেক্সট স্টেট লজিক। আর এটা হচ্ছে আমাদের আসলে মেমোরি। আচ্ছা, সো আউটপুট লজিক শুধুমাত্র কার পরে ডিপেন্ড করছে? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেটের পরে ডিপেন্ড করছে। মিলি টাইপের ক্ষেত্রে দেখেন এখানে বলছে আউটপুট জেট ডিপেন্ডস অন বোথ দ্য প্রাইমারি ইনপুটস। প্রাইমারি ইনপুট বলছে, এই জন্য শুধু ইনপুট বলাটা একটু মিসলিডিং, তারপর ইনপুটের পরে তো অবশ্যই ডিপেন্ড করে। আচ্ছা, ইনপুট ডাব্লু অ্যান্ড দ্য প্রেজেন্ট স্টেট কিউ অফ দ্য সার্কিট। তার মানে এটাকে আমি যদি সুন্দর ফাংশন ফর্মে লিখি তাহলে জেড ইজ এ ফাংশন অফ ওয়াই কমা ডাব্লু। ওকে, তো তার মানে জেডটা মানে আউটপুটটা এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট প্লাস ইনপুট। ইনপুট বলতে কারেন্ট ইনপুট, বর্তমান ইনপুটের পরে ডিপেন্ড করতেছে। আচ্ছা, এই ডিপেন্ডেন্সিটা কিভাবে বুঝবো? ডিপেন্ডেন্সিটা দেখেন এই যে আউটপুট লজিকের যে ব্লক, আউটপুট লজিকের ব্লকটার ইনপুট হিসেবে আসতেছে এই যে ডাব্লু আসতেছে এই দিক থেকে, আবার একই সাথে দেখেন এই যে প্রেজেন্ট স্টেটটাও আসতেছে, এদিক থেকে ওয়াই আসতেছে, এদিক থেকে ডাব্লুটা আসতেছে। সো ওভারঅল আমি জেডটা পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন এই কারণে এই দুইটা ডিফারেন্সের কারণে আমাদের দেখা যাবে যে মুড টাইপটা একটু স্লো। কেন? বেসিক্যালি আমরা তো একই প্যাটার্ন দুইটা, একই কাজ দুইটা দিয়েই করতে পারি, বাট মূল হচ্ছে সে ইনপুটগুলো প্রসেস করে করে ওইটাকে প্রেজেন্ট স্টেটে কনভার্ট করে তারপরে আপনাকে আউটপুট দেখাবে। বুঝছেন? তো মুড টাইপটা একটু স্লো। এটা হচ্ছে ওয়ান স্টেপ পরে যে আউটপুট দেখাবে। ওকে, তাহলে এক স্টেপ ডিলে থাকবে, কাইন্ড অফ এরকম চিন্তা করতে পারেন। ওকে, এবং আরেকটা সমস্যা হচ্ছে মুড টাইপের, সমস্যা না, আর রিলায়েবিলিটি অবশ্য ভালো। ডিসঅ্যাডভান্টেজ যেমন আছে, অ্যাডভান্টেজও আছে। এখানে মেমোরি বেশি লাগবে, মেমোরি বেশি লাগবে। ওকে, তো কম্পারেটিভলি যেহেতু আমরা একটা ইনপুট দেখেই সাথে সাথে ডিসিশন নিয়ে নিতে পারতেছি, মানে লাস্টের বিটটাকে দেখেই ডিসিশন নিয়ে নিতে পারতেছি, এই জন্য
মুড টাইপে এখানে হচ্ছে এটা কিছুটা ফাস্ট হবে। এইটা হচ্ছে আপনার মানে আমাদের ডিজায়ার্ড প্যাটার্ন আসার সাথে সাথেই আউটপুট শো করবে। নেক্সট সাইকেলের জন্য আর ওয়েট করতে হবে না। এবং খেয়াল করে দেখেন, যেহেতু আমাদের ডিজায়ার্ড ইনপুট আসার সাথে সাথেই আমরা শো করে দিতে পারতেছি, সেহেতু একটা স্টেট কম লাগবে। এবং একটা স্টেট কম লাগার কারণে এইখানে আসলে ওভারঅল মেমোরিটাও, মেমোরি বলতে কিন্তু ফ্লিপ ফ্লপকে বোঝাচ্ছে, মেমোরিটা আমাদের কম লাগবে। ওকে, সো একটা জিনিস আমরা তাহলে এখন মনে করে নিই যে ওয়ান স্টেট লেস রিকোয়ার্ড কোথায়, ফর মিলি। ওকে, আচ্ছা, তো এটা একটা থিওরিটিক্যাল ডিফারেন্স আপনারা দেখতে পারলেন। এখন আমরা বেসিক্যালি ম্যাথ করতে যে কি ডিফারেন্স হয় এই জিনিসগুলা নিয়ে বেশি আলোচনা করব। ওকে, তো আমি একটা স্টেটমেন্ট নিয়ে শুরু করি। মনে করেন আমরা একটা টেস্ট কেস দিচ্ছি, টেস্ট কেস থেকে শুরু করি। আচ্ছা, তো এটা আমরা কি করতেছি, এম ই এ এল ই, মিলি টাইপ এফএসএম ডিজাইন করতেছে বেসিক্যালি। আচ্ছা, তো টেস্ট কেস কিভাবে থাকে, টেস্ট কেস হচ্ছে আপনার এই যে ডাব্লু থাকবে, আর হচ্ছে ডাব্লুর করেসপন্ডিং আউটপুট থাকে জেড। সো ডাব্লু আমি মনে করেন কিছু ডাব্লু দেই, 0 0 1 1, এইখানে হচ্ছে মনে করেন 0 1 1 1 1 0 0 1 1। ওকে, এটার করেসপন্ডিং এই ইনপুট প্যাটার্নটার জন্য মনে করেন আপনাকে এক্সামে বা কোনো জায়গায় আউটপুট প্যাটার্ন দেওয়া আছে, তাহলে আউটপুট প্যাটার্নে কি দিচ্ছে, এখানে 0 0 0 0 0 1 1 0 এখানে হচ্ছে 0 0। ওকে, তো এখানে টেস্ট কেস দেওয়া আছে এবং হচ্ছে আপনার বলতে হবে যে ডিটেক্ট 3 বিট প্যাটার্ন ফ্রম টেস্ট কেস। এখন আপনারা টেস্ট কেসটা ভালো করে যদি খেয়াল করেন, যে আমাদের বলে দিছে 3 বিট প্যাটার্ন, তার মানে 1 বিট 2 বিট 4 বিট এগুলো নিয়ে আমাদের এই মুহূর্তে মাথা ব্যথা নাই। তো এইখানে আউটপুট কোথায় ওয়ান আসছে এটা আপনার দেখতে হবে। আউটপুট এখানে ওয়ান আসছে, এখানে ওয়ান আসছে, তাহলে এইখানে ওয়ান আসলে এর আগে আপনি 3 বিট খোঁজার চেষ্টা করেন। তো আপনি যেহেতু শিওর না এখনো এটা মুর না মিলি, তাহলে কি করবেন, এর ইমিডিয়েট আগে ট্রাই করেন। তাহলে এর ইমিডিয়েট আগে ট্রাই করলে কি 3 বিট 0 1 1 পাচ্ছি। আবার পরেরটার 3 বিট আগে ট্রাই করি, পরেরটার 3 বিট আগে কিন্তু কত পাচ্ছি, 1 1 1। তাহলে স্যাটিসফাই হচ্ছে না আসলে। তাহলে মুড টাইপের জন্য কিন্তু জিনিসটা স্যাটিসফাই হচ্ছে না। কিন্তু একটা 0 1 1 আবার আর একটা 1 1 1, আবার তো আমার ডাবল টাবল বা এত কিছু বলে নাই, আর টাইপও আমার ফিক্সড করে দেয়নি, এজন্য আমরা মুড টাইপ বাদ দিয়ে মিলি টাইপ ট্রাই করি। এখন মিলি টাইপের জিনিসটাই এই যে দেখেন, যে এই যে 1 1 1, এই যে তিনটা ওয়ান আসলো, তার জন্য আউটপুটটা ওই সাইকেলেই দেখাই দিছে। তার মানে এই যে ওয়ান আসছে, পরের সাইকেলে ওয়ান আসছে, তারপরের সাইকেলে ওয়ান আসছে, এবং ওই সাইকেলেই কিন্তু আমাদের আউটপুটটাকে ওয়ান করে দিছে। তো মুর হইলে এই জিনিসটা কিন্তু পরের সাইকেলে যাই দেখাইতো। ঠিক আছে, তো এটা একটা প্যাটার্ন পাইলাম। আবার পরের ওয়ানটার জন্য যদি দেখার চেষ্টা করি, তাহলে পরের ওয়ানটার জন্য দেখেন এই যে 1 1 1 হয়েছে, সাথে সাথে আউটপুট ওয়ান হয়ে গেছে। তো এইখান থেকে আমরা ডিটারমাইন করতে পারি যে আমাদের প্যাটার্ন হচ্ছে এইখানে 1 1 1, এবং আমাদের টাইপটা হচ্ছে মুর, এবং এটা আসলে 3 বিট, বুঝতে পারতেছেন, ওভারঅল 3 বিট প্যাটার্ন। ওকে, সো আমাদের এইভাবে দেখে দেখে আসলে টেস্ট কেস থেকে কি ডিটেক্ট করতে হবে, কি টাইপের জিনিস ডিটেক্ট করতে হবে, ওকে, তারপর হচ্ছে কয় বিট ডিটেক্ট করতে হবে, এই জিনিসগুলো মিসিং ইনফরমেশনগুলো আপনার বের করে আনতে হবে। সব জিনিস মিসিং দিবে না, কিছু জিনিস আপনাকে দিয়ে দিবে, কিছু জিনিস আপনাকে বের করতে হবে। ওকে, স্যার মোর হবে না মিলি হবে? এটা হ্যালো, বললাম স্যার, মোর হবে না মিলি হবে? এইটা, ও সরি, হ্যাঁ, এটা হচ্ছে মুড টাইপ না, এটা মিলি টাইপ হবে। ওকে,
তাহলে এটা MEALY, এটা আমাদের মিলি টাইপের প্যাটার্ন হবে। আচ্ছা, তো তাহলে আমরা এখন আজকে আসলে হোল প্রসিডিউরটা নিয়ে গো থ্রু করব। দ্যাট মিনস কিভাবে আমরা এই মিলি টাইপটাকে ফর্ম করতে পারি। তো আমাদের আছে আসলে 111, এটা হচ্ছে MEALY মিলি, এবং এই জিনিসটা আসলে ওভারল্যাপ করবে। ওকে, সো এখন কি কি স্টেট লাগবে দেখেন। স্টেট লাগবে হচ্ছে প্রথমে নাথিং স্টেট থাকবে একটা, সিঙ্গেল ওয়ান স্টেট থাকবে, ডাবল ওয়ান স্টেট থাকবে, এবং দেখেন আমি কিন্তু প্রথমেই বলছি যে একটা স্টেট কম লাগে, এক্স্যাক্ট প্যাটার্নটাকে কিন্তু আপনার মেমোরাইজ করতে হয় না। এই জন্য মিলি টাইপে ট্রিপল ওয়ান স্টেটটা লাগবে না, মানে একদম ফুল প্যাটার্নের স্টেটটা লাগবে না, এক বিট কম মনে রাখলেই আমাদের কাজ হবে। সো আমাদের জাস্ট তিনটা স্টেট, এবং এগুলোকে নাম দিয়ে দিতে পারি এ স্টেট, পরেরটাকে বি স্টেট, পরেরটাকে হচ্ছে আমাদের সি স্টেট। তো আসেন এই ABC থেকে আমরা স্টেট ডায়াগ্রাম আঁকা শুরু করি। তো স্টেট ডায়াগ্রাম আঁকতে গেলে এইটাই কিন্তু একটু ডিফারেন্ট আসবে। ফার্স্টে হচ্ছে আমরা এ স্টেট দিব। তো এ স্টেট দিলে, এ স্টেটে কখন আসবে? এ স্টেট মানে হচ্ছে রিসেট স্টেট। যখন আমাদের রিসেট বাটনে প্রেস পড়বে তখন আমরা এ স্টেটে আসবো। এখন এ স্টেটে থাকার পরে আপনার জিরো হইতে পারে, ওয়ানও আসতে পারে। এখন চিন্তা করে দেখেন, যদি ইনপুট ইনপুট কিন্তু ডাব্লু, তাহলে ডাব্লুর ভ্যালু যদি জিরো হয় তাহলে আমাদের কোনো প্যাটার্নের অগ্রগতি নাই, নাথিং স্টেটেই থাকবো। তার মানে এই যে এখান থেকে জিরো হইলে আমরা বের হয়ে আবার এ স্টেটেই চলে আসবো। সেটাকে প্রকাশ করব কিভাবে? W=0। কিন্তু খেয়াল করে দেখেন, যেহেতু আমাদের এইখানে আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের পরে ডিপেন্ড করে না, এই জন্য আমরা কিন্তু ভিতরে আউটপুটটা লিখতে পারবো না। এই জন্য আমাদের আউটপুটটাকে বাইরে লিখতে হবে। তাহলে আউটপুটটা বাইরে, এই যে যখনই আমরা কোনো একটা ইনপুট আসবে তখনই হচ্ছে আমরা আউটপুটটা লিখবো। ওকে, তো এই আউটপুটটা কি চিন্তা করে লিখবো? দেখেন আমি হচ্ছে নাথিং স্টেটে ছিলাম, নাথিং স্টেটের পরে নাথিং নাথিং স্টেটটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, আর এইখানে হচ্ছে আমাদের জিরো আসছে, এটা হচ্ছে ইনপুট। তাহলে খেয়াল করে দেখেন, নাথিং এর পরে যদি একটা জিরো আসে তাহলে তো আমার প্যাটার্ন মেলে নাই, জাস্ট কিছু ছিল না তারপরে একটা জিরো আসছে, 111-এর কিছুই মেলে নাই। তো তাহলে আমাদের এই জন্য এটা চিন্তা করে আমরা এখানে আউটপুটটা লিখে দিব 0। ওকে, আচ্ছা, এরপরে দেখেন, এইখানে আবার আমাদের আরেকটা ইনপুট আসতে পারে, সেটা হচ্ছে 1। তো আমরা চিন্তা করে দেখেন, আপনি নাথিং স্টেটে আছেন, নাথিং স্টেটে থাকার পর একটা ওয়ান আসছে, তাহলে আপনার কাছে ওভারঅল কতটুকু প্যাটার্ন মিলতেছে? এইটা আসলে শুধু একটা ওয়ান মিলছে। তো এই একটা ওয়ানকে মনে রাখার জন্য আমরা কোন স্টেটে যাব? আমরা বি স্টেটে যাব। সো তাহলে আমরা এইটাকে বি স্টেটে নিব। এইখান থেকে নিয়ে আমরা একটা বি স্টেট ক্রিয়েট করে বি স্টেটে গেলাম, এবং আমাদের কিন্তু অবশ্যই প্রতি সময় যখনই আমরা ইনপুট দিয়ে ট্রানজিশন করব সেইখানে হচ্ছে আমাদের আউটপুটটা লিখে দিতে হবে। এটা কিন্তু বড় একটা ডিফারেন্স মিলি এবং মুরের মধ্যে, ঠিক আছে? মুরে কিন্তু আমরা স্টেটের ভিতরে আউটপুটগুলো লিখতাম। হাউএভার এখানে আবার ডিসিশন নেন যে আউটপুটটা কত হবে। খেয়াল করে দেখেন, এখানে আমার জাস্ট যে গেলাম, নাথিং স্টেটের পরে একটা ওয়ান আসছে, অবশ্যই এটা 111 আসে নাই। সো আমাদের আউটপুট স্টিল জিরো। ওকে, সো আউটপুট এখান থেকে আসবে হচ্ছে 0। ওকে, এখন এ স্টেটে থেকে আমাদের দুইটা অ্যারো বের হয়েছে, একটা হচ্ছে W=0-এর জন্য, W=1-এর জন্য। সো দুইটাই কাভার হয়ে গেছে। ওকে, সো যেহেতু আমাদের ইনপুট 1 বিটের, এই জন্য দুইটা অ্যারো দিয়েই হয়ে গেছে। যদি বাই এনি চান্স ইনপুট 2 বিটের হয় তাহলে অ্যারো বের হবে কয়টা? 4টা। ওকে, মানে ম্যাক্সিমাম 4টা, কিছু কিছু ক্ষেত্রে কিছু ডোন্ট কেয়ার থাকে, ওইগুলা বাদও যাইতে পারে। তো জেনারেলি ডোন্ট কেয়ার না থাকলে 2 বিটের জন্য 4টা, 3 বিটের জন্য 8টা এরো বেরোবে, এই প্রসিডিউরটা ফলো হবে আর কি। ওকে, সো বিতে আসলে, বিতে মানে মনে রাখতে হবে বির মধ্যে একটা ওয়ান আছে। তো এরপরে আবার দেখেন যে জিরো আসবে, ওয়ান আসবে, চিন্তা করতে হবে। সো চিন্তা করেন, বিতে থাকা অবস্থায় আপনার ডাব্লুর ভ্যালু জিরো আসছে, তাহলে কি হবে? দেখেন, বিতে মানে একটা ওয়ান ছিল, একটা ওয়ানের পরে জিরো আসে, তাহলে চিন্তা করে দেখেন আমাদের প্যাটার্ন রাইট সাইড থেকে কিছুই মেলে না। ঠিক আছে, সো রাইট সাইড থেকে কিছুই মেলে না, রাইট সাইড থেকে কিছুই মেলে না। আর এটা আমরা ক্লাসে কি প্রসিডিওর শিখছিলাম? আমরা হচ্ছে দেখবো যে পুরো টোটালটা মেলে কিনা। দেখেন টোটালটা কোনো স্টেটের সাথেই মিলতেছে না।
তারপরে একটা বাম থেকে বাদ দিয়ে দিব, বাম থেকে ওয়ানটা বাদ দিয়ে দিলে থাকে শুধু জিরো, জিরোও মেলে না, জিরো বাদ দিয়ে দিলে কিছুই থাকে না, এই জন্য আমরা কোথায় যাব, নাথিং স্টেটে যাব। ওকে, সো এই জন্য আমরা এইখান থেকে এগেইন নাথিং স্টেটে চলে আসলাম। এবং চিন্তা করে দেখেন 1 0 তো আর 1 1 1 না, সো প্যাটার্নের আউটপুট এগেইন জিরো। আচ্ছা, আর একটা ইনপুট আসতে পারে, সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ওয়ান। তো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ওয়ান আসলে কি করব দেখি। দেখেন বিতে অলরেডি একটা ওয়ান আছে, তারপরে আর একটা ওয়ান আসছে, তাহলে ওভারঅল আমার কাছে কয়টা ওয়ান থাকতেছে, দুইটা ওয়ান। তো দেখেন দুইটা ওয়ান কিন্তু আমার সি স্টেটের সাথে হুবহু মিলে যাচ্ছে, তো এখানে কোনোটা বাদ দেওয়া লাগতেছে না, বা নাথিং স্টেট পর্যন্ত যাইতে হচ্ছে না। সো আমরা আর একটা স্টেট জেনারেট করে সেইখানে ঢুকে যাব, সো এটা হচ্ছে সি স্টেট। সি স্টেটের ডেফিনেশন হচ্ছে ওর কাছে ওয়ান ওয়ান আছে, এবং এইখানে দেখেন দুইটা ওয়ান আসছে, আমার তো এখনো তিনটা ওয়ান আসে নাই। তো এই জন্য এটার জন্য আউটপুট কত বলেন, এটার জন্য আউটপুট স্টিল জিরো। সো এখন সিতে এসে হচ্ছে আমার চিন্তা ভাবনা করতে হবে, তাহলে সিতে থাকা অবস্থায় আমাদের কাছে আসলে দুইটা ওয়ান আছে। তো থাক, দুইটা ওয়ান থাকলে এরপরে মনে করেন একটা জিরো আসছে, তাহলে চিন্তা করে দেখেন দুইটা ওয়ানের পরে যদি একটা জিরো আসে তাহলে কি অবস্থা হবে। ওকে, প্রথম কথা, এ বি সি কোনো স্টেটের সাথেই আপাতত মিলতেছে না, বিসির সাথে মিলতেছে না, তো আমরা এক একটা করে বাদ দিব। এটা বাদ দিলে 1 0 তাও মেলে না, এটা বাদ দিলে তাও মেলে না, এটা বাদ দিলে তাও কোনোটার সাথে মিলতেছে না, দ্যাট মিনস আমাদের চলে যাইতে হবে হচ্ছে এ স্টেটে। আচ্ছা, তো এ স্টেটের ক্ষেত্রে আমাদের এইখানে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু তাহলে জিরো, এই গেইন যেহেতু 1 1 0 1 1 1 না, তো এটা জেড ইজ ইকুয়ালস টু জিরো আসবে। আচ্ছা, আরেকটা বাকি আছে, সেইটা হচ্ছে আপনার যে ওয়ান ওয়ান আছে এরপর আরেকটা ওয়ান আসলো, তাহলে খেয়াল করে দেখেন এবার কিন্তু হুবহু মিলে গেছে আমাদের প্যাটার্নটা, তাই না? আচ্ছা, তো প্যাটার্ন মিলছে মিলছে, তো প্যাটার্ন মিললে আমাদের আউটপুট, যেহেতু প্যাটার্ন মিলছে, এখন আমাদের আউটপুটটা হচ্ছে ওয়ান দেখাবো এই ট্রানজিশনে এখান থেকে বের হয়ে। ওকে, কিন্তু আমাদের নেক্সট গন্তব্য কোথায়, এটা তো ওয়াই ইজ ইকালস টু হোয়াট, নেক্সট গন্তব্য কোথায় ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। তো নেক্সট গন্তব্য খুঁজে বের করতে গেলে এইটা প্রথমে দেখতে হবে ওভারল্যাপিং না নন ওভারল্যাপিং। তো আমাদের কিন্তু ওভারল্যাপিং বলছে, যদি নন ওভারল্যাপিং, ইফ নন ওভারল্যাপিং, নন ওভারল্যাপিং হইলে আপনার যে প্যাটার্নটা মিলছে ওইটা আমরা ইউজ করতে পারবো না। তো আমরা প্যাটার্ন মিলছে কি 1 1 1 না, তাহলে নন ওভারল্যাপিং হলে এই পুরোটা বাদ দিয়ে দিতে হইতো, কোনোটাই নিয়ে আমরা নতুন প্যাটার্ন ইউজ করতে পারতাম না। এই জন্য এই তিনটা ওয়ানই যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার হাতে কি থাকে, কোনো কিছুই থাকতেছে না, তার মানে আমরা কোথায় চলে যাইতাম, এ স্টেটে চলে যাইতাম ইফ নন ওভারল্যাপ হইতো। ওকে, তো এটা সবাই যারা ওভারল্যাপ নন ওভারল্যাপ নিয়ে চিন্তিত তারা হচ্ছে এটা খেয়াল রাখতে পারে যে আমাদের তিনটা ওয়ানই কেটে দিতে হবে যখন আমাদের প্যাটার্নটা মিলে যাবে, এবং এই ওয়ান ওয়ানের পরে ওয়ান আসছে এই জন্যই আমাদের প্যাটার্নটা আসলে মিলবে। আবার আমাদেরটা ওভারল্যাপ, তো আমরা কোনোটাই মানে আমরা ওইভাবে আসলে কাটবো না, ঠিক আছে, পুরোটা কাটবো না, তাহলে আমরা কাটলে পার্শিয়াল কাটতে পারি। আচ্ছা, এখন তাহলে যেহেতু পুরোটা কাটতেছি না, তাহলে এখন দেখবো যে নেক্সট স্টেটের জন্য কোন স্টেটের সাথে 1 1 1 ম্যাচ হয়। এখন খেয়াল করে দেখেন এখানে কিন্তু আবার কোনো 1 1 1 নাই, তাহলে এখন হচ্ছে আমরা এই যে নর্মাল প্রসিডিউরে লাস্টের দিকে থেকে একটা কেটে দিই, লাস্টের দিকের একটা ওয়ান বাদ দিলে আমাদের আর কয়টা থাকতেছে, দুইটা ওয়ান, এবং দুইটা ওয়ান দেখেন সি স্টেটের সাথে মিলে যাচ্ছে। তো এই জন্য ওভারঅল আমাদের ডিসিশনটা হচ্ছে সি স্টেটের থেকে বের হব, সি স্টেটের থেকে বের হব ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ওয়ান পাইলে, এবং অবশ্যই যেহেতু ওয়ান ওয়ান ছিল তারপরে ওয়ান ওয়ান ছিল তারপরে একটা ওয়ান আসছে, প্যাটার্ন মিলছে, এই জন্য এইখানে শুধুমাত্র জেড ইজ ইকুয়ালস টু ওয়ান হয়েছে, এবং নেক্সট গন্তব্য ডিপেন্ড করতেছে আপনার ইসের পরে, ওভারল্যাপিং না নন ওভারল্যাপিং এর পরে। যেহেতু এটা ওভারল্যাপিং, সো সেহেতু আমাদের লজিক অনুযায়ী আমরা সি স্টেটেই থেকে যাচ্ছি। ওকে, আচ্ছা, সো সি স্টেটে থাকলে এইখানে আসলে আমাদের নেক্সট রেটের ভ্যালুটা আসলে সি আসতেছে।
হ্যাঁ, সো এটা ওভারঅল যেটা দেখতে পারলেন, এটা হচ্ছে আমাদের 111 ডিটেকশনের জন্য মিলি টাইপের স্টেট ডায়াগ্রাম। তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন যে আমাদের এখানে স্টেট একটা কম হবে, এবং আমরা হচ্ছে স্যার, ডিসিশনগুলো, আউটপুট ডিসিশনগুলো নিচ্ছি ইনপুটের পরে ডিপেন্ড করে, প্রেজেন্ট স্টেট আর ইনপুটের পরে ডিপেন্ড করে। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? হ্যাঁ বললাম স্যার, স্টেট একটা কেন কম হচ্ছে একটু আরেকবার বলবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখেন, আমাদের কি ডিটেক্ট করতে হবে? স্যার 111। 111 ডিটেক্ট করতে হবে, তাই না? তো আমরা কার কার পরে ডিপেন্ড করতেছি, মানে এই যে আউটপুটটা কোন কোন জায়গা থেকে আসবে বলেন তো? এদের স্টেট আর হচ্ছে প্রেজেন্ট উম, স্টেট আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনপুট। তো আমি 111 ডিটেক্ট করার জন্য প্রেজেন্ট স্টেটের মধ্যে যদি আমার শুধু 1 1 থাকে, মনে করেন 1 1 স্টোরড আছে এমন একটা প্রেজেন্ট স্টেট, আর ইনপুটে একটা 1 আসছে, এইটা জানাই কি যথেষ্ট না? ভালো করে বোঝেন যে প্রেজেন্ট স্টেটের মধ্যে আমার দুইটা 1 আছে, মানে প্রেজেন্ট স্টেটের মধ্যে আমি দুইটা 1 স্টোর করে রাখছি, এবং আমার হচ্ছে ইনপুট আসছে আরেকটা 1। তাহলে ওই যে স্টোরড দুইটা 1 এবং কারেন্ট ইনপুট একটা 1, এই দুইটার পরে ডিসিশন নিয়ে আমি জেড এর ভ্যালু 1 বলে দিতে পারতেছি। বুঝতে পারছেন? কিন্তু এইটা এই হোল সিনারিওটা হচ্ছে মিলিতে, MEAL মিলিতে। কিন্তু আমি যদি মুড টাইপে আসতাম, তখন কি হইতো? মুড টাইপে দেখেন, আমাদের শুধুমাত্র আউটপুটটা ডিপেন্ড করে কার উপর? প্রেজেন্ট স্টেটের উপর। তাহলে প্রেজেন্ট স্টেটের মধ্যে কত থাকতে হবে? তিনটা 1ই থাকতে হবে, তা না হলে তো ও বুঝতে পারবে না যে আউটপুট 1 হয়েছে। বুঝতে পারছেন? সো যেহেতু ইনপুটের পরে ডিপেন্ড করে, ওই ইনপুটের লাস্টের একটা বিট ওকে হেল্প করতেছে আউটপুট ডিটারমাইন করতে। কিন্তু মুড টাইপে কিন্তু ইনপুটের কোনো বিট সাথে সাথে মানে একদম তাৎক্ষণিকভাবে কিন্তু আপনার আউটপুটটা ডিটারমাইন করতে সাহায্য করতেছে না, তাই না? তাহলে এই জন্য আমাদের মিলিতে শুধুমাত্র 1 1 পর্যন্ত স্টোর করে রাখাটাই এনাফ। আর মুরে আমাদের পুরোটাই স্টোর করে রাখতে হয়েছে, যেহেতু মুরে কেউ সাহায্যকারী নাই। কিন্তু মিলিতে আমাদের সাহায্যকারী ছিল বলে, সাহায্যকারী একটা ইনপুট ছিল বলে আমাদের একটা বিট তো ইনপুটের মধ্যেই থাকবে, সেই জন্য ওইটাকে আর স্টোর করার দরকার হয় নাই। বুঝছেন? সো দুইটার মেকানিজমে ডিফারেন্ট, সার্কিটেও ডিফারেন্ট আসবে এই কারণেই। ওকে, আচ্ছা, বুঝতে পারছেন হোপফুলি? বা কোনো জি স্যার। কনফিউশন? আচ্ছা, সো এখন আমাদের কিন্তু এই যে লক্ষ্য, এই জিনিসটার আবার সেই সব স্টেপ করতে হবে, কে ম্যাপ ট্যাপ সব। তো কে ম্যাপ, এটার হচ্ছে স্টেট অ্যাসাইন টেবিল, স্টেট টেবিল, কে ম্যাপ, সার্কিট সব করতে হবে। সো অলরেডি জানেন, সো আগের মতোই হবে, মুড টাইপের মতো, কিছুটা ডিফারেন্ট আসবে। ওকে, তো দেখি আমরা প্রথমে হচ্ছে স্টেট টেবিলটা যদি করে ফেলি, তাহলে স্টেট টেবিলটা ফর্ম করলে, আচ্ছা, স্টেট টেবিলটা যদি ফর্ম করি তাহলে দেখেন আমাদের এই যে প্রথমে প্রেজেন্ট স্টেট আসবে। তাহলে প্রেজেন্ট স্টেট কয়টা? আমাদের প্রেজেন্ট স্টেট হচ্ছে তিনটা, এ, বি, সি। আচ্ছা, ভালো কথা। নেক্সট স্টেট আসবে, নেক্সট স্টেট যেভাবে আসতো আগের মতো এখানেও নেক্সট স্টেট সেম ভাবে আসবে। নেক্সট স্টেট কি কি, কয়টা কলাম হবে বলেন? দুইটা কলাম হবে, ডাব্লিউ ইজ ইকাস টু জিরোর জন্য একটা, ডাব্লিউ ইজ ইকাস টু ওয়ানের জন্য একটা। ঠিক আছে? সো দেখেন, আপনি এ তে আছেন, ডাব্লিউ ইজ ইকাস টু জিরো আসছে, তাহলে আমাদের নেক্সট গন্তব্য আবার কি? এ। আবার আপনি এ তে আছেন, ডাব্লিউ ইজ ইকাস টু ওয়ান আসছে, নেক্সট গন্তব্য বি। আবার বি তে আছেন, আমার ওয়ান আসছে, তাহলে নেক্সট গন্তব্য কত? সি। বিতে আছেন, আসছে জিরো, তাহলে নেক্সট গন্তব্য এ। সিতে আছেন, জিরো আসছে, নেক্সট গন্তব্য কত? এ। ওকে। আবার হচ্ছে আপনি সিতে আছেন, ওয়ান আসছে, তাহলে নেক্সট গন্তব্য কত? সি। সো এখান থেকে জাস্ট আমরা স্টেট ডায়াগ্রাম দেখে দেখে কোন স্টেটে থাকলে কি ইনপুট আসলে নেক্সট গন্তব্য কোথায় হবে সেই জিনিসটা জাস্ট লিখলাম। এখন আউটপুট দিব। এখন আউটপুট, আগে শুধুমাত্র প্রতিটা স্টেটের জন্য এক একটা করে আউটপুট ছিল, এখন কি সেম জিনিসটা? এখন কি শুধুমাত্র একটা স্টেটের জন্য একটা আউটপুট? না, এমন কিন্তু না। দেখেন, আমি আপনার উদাহরণ দিয়ে বলি। আপনি সি স্টেটে আছেন, সি স্টেটে থাকলে দেখেন, যখন ডাব্লুর ভ্যালু জিরো তখন আউটপুট কত দেখেন তো? জিরো। এই যে দেখেন, এইখানে সি স্টেটে ছিলেন, ডাব্লুর ভ্যালু জিরো, আউটপুট জিরো। আচ্ছা, আবার আপনি সি, এই যে এইটা একদিক খেয়াল করেন, আপনি সি স্টেটে ছিলেন, ডাব্লুর ভ্যালু ওয়ান আসছে, তখন আউটপুট কত? ওয়ান।
তাহলে সি স্টেটের জন্য আমি আউটপুট জিরো বলবো না ওয়ান বলবো? তো এটা কিন্তু আসলে বলা সম্ভব না এইভাবে। তো এই জন্য এইখানেও ইনপুট ডিপেন্ডেন্সি যেহেতু আছে, ইনপুটের জন্য দুইটা কলাম বানাইতে হবে। মানে যেহেতু এক বিট, এই জন্য দুইটা কলাম। যদি ইনপুট দুই বিট হইতো, চারটা কলাম হইতো। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? হ্যালো। সরি স্যার, সরি স্যার, আমারটা মিউট আনমিউট করছিল, সরি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সো ডাব্লিউ ইজ ইকাস টু জিরো, আর এইখানে হচ্ছে আপনার ডাব্লিউ ইজ ইকাস টু ওয়ান। সো তাহলে খেয়াল করে দেখেন, এখন ওই যে এর ক্ষেত্রে তো দুইটাই জিরো জিরো আসলে আউটপুট, বি এর ক্ষেত্রেও দুইটা জিরো জিরো, সি এর ক্ষেত্রে কিন্তু একটা ওয়ান আছে, এই যে এইটা ওয়ান আছে। সো এখানে জাস্ট ওই আপনি স্টেট ডায়াগ্রামে থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করলেই হয়ে যাচ্ছে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে স্টেট টেবিল। ডিফারেন্সটা কি আসছে? ডিফারেন্সটা আসছে আউটপুটটা আমাদের দুইটা জিনিসের পরে ডিপেন্ড করতেছে। আউটপুটটা আমাদের ইনপুটের পরেও ডিপেন্ড করতেছে, আবার প্রেজেন্ট স্টেটের পরেও ডিপেন্ড করতেছে। আচ্ছা, সো আমরা আর একটু ক্লিন করে এই জিনিসটাকে এখন স্টেট অ্যাসাইন টেবিল বানাই ফেলবো। আচ্ছা, স্টেট অ্যাসাইন টেবিল বানাই ফেললে, দাঁড়ান এক মিনিট, একটু ইরেজ করে নিই। হুম, এই জিনিসটাকে আমরা জাস্ট কভার করে দিব স্টেট অ্যাসাইন টেবিল। এখন স্টেট অ্যাসাইন টেবিলে কি ভ্যারিয়েবলের নেম আসবে? তাহলে ভ্যারিয়েবলের নেম বলতে দেখেন, এখানে ছোট হাতের ওয়াই টু, ওয়াই ওয়ান, এইখানে বড় হাতের ক্যাপিটাল ওয়াই টু, ক্যাপিটাল ওয়াই ওয়ান, ক্যাপিটাল ওয়াই টু, ক্যাপিটাল ওয়াই ওয়ান, আর এটা কি জেড, আর এটা কি জেড। ওকে, তো এখন এই যে এনকোডিং করতে হবে, এ বি সি কে বাইনারিতে নাম দিতে হবে। যেহেতু তিনটা সিম্বলকে ডেনোট করতে গেলে মিনিমাম আপনার দুই বিট লাগবেই। সো এই জন্য আমরা ফার্স্টেরটাকে জিরো জিরো, পরেরটাকে জিরো ওয়ান, তারপরে সি কে হচ্ছে আপনার গ্রে কোডিং করলে ওয়ান ওয়ান, আর বাইনারি কোডিং করলে ওয়ান জিরো দিচ্ছি। তাহলে আমরা কিছু না বললে ডিফল্ট বাইনারি কোডিং করব। এখন হচ্ছে এই যে এইদিকে যে আমার কোডিংটা করা হয়ে গেল, এই অনুযায়ী ডান দিকে আসলে আমার চেঞ্জ করতে হবে। তো ডান দিকে কত কত হবে? ডান দিকে হবে হচ্ছে আপনার এর জায়গায় সব জিরো জিরো, বির জায়গায় জিরো ওয়ান, সির জায়গায় ওয়ান জিরো। সো এইগুলো আমরা এখন ট্রান্সফার করে দিব। তাহলে এই যে আমাদের এখানে জিরো জিরো, জিরো জিরো, জিরো জিরো, আর এইখানে হচ্ছে আমাদের প্রথমটা ছিল হচ্ছে জিরো ওয়ান, পরের গুলা ওয়ান জিরো, ওয়ান জিরো। ওকে, তো এই সিম্পল, এটাই কিন্তু আমাদের স্টেট। এখন কি হয়ে গেল? অ্যাসাইন টেবিল হয়ে গেল। ওকে, এই স্টেট অ্যাসাইন টেবিল থেকে আমাদের কি কি কার কার এক্সপ্রেশন লাগবে? আমাদের ওয়াই টু এর এক্সপ্রেশন লাগবে, আমার ওয়াই ওয়ান এর এক্সপ্রেশন লাগবে, এবং আমার জেড এর এক্সপ্রেশন লাগবে। এবং আমরা জানি যে এই দুইটাই কার ফাংশন? এই দুইটাই ফাংশন অফ প্রেজেন্ট স্টেট অ্যান্ড ইনপুট। আচ্ছা, মজার ব্যাপার, এইখানে আউটপুটটাও ফাংশন অফ প্রেজেন্ট স্টেট ইনপুট। এই জিনিসটাই জাস্ট মুড টাইপে ছিল, শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের ফাংশন। তো আসেন আমরা কে ম্যাপ ফর্ম করে ফেলি দু একটা। তো মনে করেন আমি ওয়াই টু এর জন্য কে ম্যাপটা দেখি। তো ওয়াই টু এর জন্য যদি আমরা কে ম্যাপটা বানানো ট্রাই করি, তাহলে ওয়াই টু কার কার ফাংশন, ওই অনুযায়ী কিন্তু ভ্যারিয়েবলগুলো নিতে হবে আমাদের। তাহলে ওয়াই টু যেহেতু ওয়াই প্রেজেন্ট স্টেট এবং ইনপুটের ফাংশন, তাহলে আমি ইনপুটটা কোথায় নিতে পারি? ইনপুটটা মনে করেন লেফটে নেই, আউটপুটটা প্রেজেন্ট স্টেটটা হচ্ছে ওয়াই টু, ওয়াই ওয়ান এইখানে নেই। আচ্ছা, আমরা উল্টা টাকাও করতে পারি, সমস্যা নেই, একটু ডিফারেন্ট ডিফারেন্টই দেখাই আপনাদের। তাহলে এইদিকে ওয়াই টু, ওয়াই ওয়ান, আর এদিকে হচ্ছে তাহলে ইনপুটের অল্টারনেটিভ ভ্যালু কি? জিরো আর ওয়ান, সিম্পল। আর হচ্ছে এদিকে এইটার অল্টারনেটিভ ভ্যালু কত? জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান জিরো। আবারও সতর্কতা, আমাদের গ্রে কোডিং করতে কিন্তু ভোলা যাবে না। এইখানে গ্রে কোডিং করতে, এখানে গ্রে কোডিং মাস্ট। ওকে, নাহলে কেএমএপি হবে না। ওকে, তো হয়ে গেল। এখন দেখেন ভ্যালুগুলা বসাবো। এখন ভ্যালু বসাইতে গেলে দেখেন এখানে কিন্তু ওয়াই টু এর জন্য করা হয়েছে এই জিনিস, টেবিলটা, হোল টেবিলটা। তাহলে ওয়াই টু এর ভ্যালুগুলো এসে এসেই বসবে, এই যে এই তিনটা ভ্যালু আসবে, আর এই তিনটা ভ্যালু আসবে। এবং এইটার বামের দিকে তাকাইলে আমরা প্রেজেন্ট স্টেটের ভ্যালু পাবো, এবং উপরের দিকে তাকাইলে আমরা ইনপুটের ভ্যালু পাবো। ওই অনুযায়ী ভ্যালুগুলো আসলে আমাদের এই টেবিলটা ফিল আপ করতে হবে। এখন টেবিলে স্পেস আছে কিন্তু কয়টা? আটটা। আটটা সেল আছে। তো আটটা সেলে ভ্যালু দেখতে পাচ্ছি আমরা ছয়টা। তো বাকি দুইটা ভ্যালু আসলে কোথা থেকে আসবে? বাকি দুইটা আসবে ডোন্ট কেয়ার। তার কারণ এখানে দুই বিটে কিন্তু আরো একটা স্টেট থাকতে পারতো, ওইটা আমরা ইউজ করতেছি না। এই জন্য ওই আনইউজড স্টেটের জন্য যে আউটপুটগুলো আসবে, ওইগুলাকে আমরা আসলে ডোন্ট কেয়ার ধরে নিব।
ওকে, সো আসেন আমরা দু একটা ভ্যালু বসাই। মনে করেন ডাব্লিউ ইজ ইকস টু জিরোর জন্য এই যে এইখানে আমার কোন ভ্যালুটা বসবে, এই টিক চিহ্ন দেওয়া ঘরে, সেটা যদি বসাই, তাহলে দেখেন এটা ডাব্লিউ ইজ ইকস টু জিরো ইন্ডিকেট করতেছে এবং y2 y1 ইজ ইকস টু জিরো ইন্ডিকেট করতেছে। তো এই ভ্যালুটা আসলে এই ভ্যালুটাকে ডেনোট করতেছে, এই জিরোটাকে ডেনোট করতেছে। তো এই জিরোটা দিয়ে দিলাম। এইভাবে আসলে আমি বাকি ভ্যালুগুলো বসাবো। সো আপনারা যারা জানেন সিরিয়ালটা তারা তো বোঝেনি যে এই সোজা হচ্ছে সব ডাব্লু জিরো। সো এই সোজা আমার সব ডাব্লু ইজ ইকাস টু জিরো বসবে, খালি প্রথম দুইটা সেম বসে জিরো জিরো, পরে কিন্তু অল্টারনেট হয়ে যায়, পরের জিরোটা এক ঘর পরে যেয়ে বসে। এবং দেখেন আর একটা ভ্যালু তো মিসিং, ওইটা ডোন্ট কেয়ার। ঠিক এইদিকেও আমরা সেম কাজ করব। জিরো ওয়ান ওয়ান আছে, তাহলে জিরো ওয়ান একটা বাদ দিয়ে ওয়ান, আর এইখানে ডোন্ট কেয়ার। ওকে, সো এইটা আসলে আমাদের সেই কে ম্যাপ। ওকে, সেম ভাবে আপনি y1 এর জন্য আরেকটা কে ম্যাপ করবেন। y1 এর কে ম্যাপটাই কি কি থাকবে আমি জাস্ট বলে দিই। y2 y1 w, এটা হচ্ছে 0 1 0 0 0 1 1 1 0। সো এটা হচ্ছে y1 এর কে ম্যাপ, আমি ফিলই করে দিই চলেন। আচ্ছা, স্যার তো এইখানে আসলে নেট চলে গেছিল তো। হ্যাঁ, কিছু বলতেছেন? হ্যাঁ বললাম স্যার, কে ম্যাপটা আরেকবার রিপিট করবেন স্যার, জাস্ট হচ্ছে ইয়ার থেকে, ডায়াগ্রাম থেকে। আচ্ছা, এই যে y1-এরটা তাহলে দেখেন, তাহলে বুঝতে পারবেন ডায়াগ্রাম থেকে। আচ্ছা, এখানে কে ম্যাপটা তো কিভাবে ভ্যারিয়েবল দিছি আর পাশে আহ, কি ভ্যালুগুলো দিছি এগুলো তো জানিনি অলরেডি। এখন কোনো একটা সেলে মনে করেন ভ্যালু বসাবো, তো কোনো একটা সেলে ভ্যালু বসানোর জন্য আমার কি করতে হবে, এইটার করেসপন্ডিং ডাব্লুর ভ্যালু কত, এইটার করেসপন্ডিং প্রেজেন্ট স্টেটের ভ্যালু কত, এটা দেখতে হবে। তাহলে এই টিক চিহ্ন ঘরের করেসপন্ডিং ডাব্লু কত, জিরো। তাহলে এই দেখেন এই রোটাকে যে এই সাইডের যে রোটা আছে, হ, এই রোটাকে কিন্তু ডেনোট করতেছে। তাহলে এই রো এর পুরোটাই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জিরো, এবং আমার প্রেজেন্ট স্টেট কত, 0 1 0 1 বলতে এইটাকে বোঝাচ্ছে। তাহলে দেখেন আলটিমেটলি এইটাকে, এই ভ্যালুটা এসে বসবে। তখন এই যে গোল কালো ব্ল্যাক সার্কেলের যে জিরোটা, এটার উপরের দিকে ডাব্লিউ জিরো, আবার বামের দিকে হচ্ছে প্রেজেন্ট স্টেট 0 1, এখানে জন্য এখানে আমরা জিরো বসাবো। আচ্ছা, আর যদি একদম হুবহু সবকিছু এভাবে মেনে চলেন, তাহলে শর্টকাটটা হচ্ছে যে, শর্টকাট এখানে আমরা কিভাবে করতে পারি, এই যে দেখেন সিরিয়ালে কি আছে, y1-এর ভ্যালু, ও সরি, আমি তো y1-এর জন্য বলতেছি, তাহলে সার্কেলটা ওইখানে হবে না, সার্কেলটা পাশে হবে। সার্কেলটা এই যে এইটাই হবে। ওকে, তো জাস্ট এই যে এইখানে যে জিরোটা বসবে সেটা আসলে এই জিরো। ওকে, আচ্ছা, সো ওই জিরো হইলে আমরা আরেকটু দাঁড়ান, এটা তো 0 0। এখন আমরা y1-এর ভ্যালু বসাচ্ছি যেহেতু, সেহেতু এই ভ্যালুগুলো নিব এবং এর সাইডের এই ভ্যালুগুলো নিব। ওকে, তো ফার্স্ট গোলের ভ্যালুগুলো কিভাবে বসবে, শর্টকাট বলতেছি, সবকিছু প্রি কন্ডিশনগুলো মেনে চললে, 0 0, একটা বাদ দিয়ে তারপর জিরো, এবং যেটা দিতে পারতেছি না সেটা ডোন্ট কেয়ার। আবার পরবর্তীতে দেখেন 1 0 0, তাহলে এই যে ওয়ান দিছি, জিরো দিছি, একটা বাদ দিয়ে জিরো দিচ্ছি, আর এইখানে ডোন্ট কেয়ার। সো এটা হচ্ছে বেসিক্যালি y1-এর জন্য। সেম ভাবে আপনি জেড এর জন্য করতে পারবেন। জেড এর জন্য যদি আমি করি, তাহলে জেড এর জন্য এদিকে আসবে y2 y1, আর এদিকে আসবে হচ্ছে আপনার ডাব্লু। সো এখানে 0 0 0 1 1 1 1 0, আর এখানে হচ্ছে 0 1। তো আপনার এইটা এইটা এইটা, তো ওভারঅল আমি যদি এখানে আবার ভ্যালু বসাই, তাহলে এই যে এই সারির ভ্যালুটা বসবে, এই সারির ভ্যালুটা বসবে। সো এখানেও সেম জিনিসটা মেনে চলবে, 0 0, একটা বাদ দিয়ে জিরো, এইখানে ডোন্ট কেয়ার। এইখানে হচ্ছে 0 0, একটা বাদ দিয়ে ওয়ান, এইখানে ডোন্ট কেয়ার। সো এই কে ম্যাপগুলো সলভ করলে আপনি হচ্ছে এক্সপ্রেশন পাবেন। এক্সপ্রেশন পাওয়ার পরে আমাদের সার্কিট ড্র করতে হবে। সার্কিটটা কেমন হবে, আমি সার্কিটটা এইখান থেকে আপনাদের নিয়ে আসি। দেখেন, সার্কিটটার জন্য এই ব্লকটা আপনার মনে রাখবেন সবসময়। এই ব্লকটা মনে রাখলে কিন্তু আপনার সার্কিট আঁকাটা ইজি। আপনি কয়টা ফাংশন পাচ্ছেন, এই যে আপনি হচ্ছে এই যে
এইখানে হচ্ছে যে দুইটা ফাংশন, এই দুইটা ফাংশন কোথায় আসবে? এইখানে বসবে এই ব্লকের ভিতরে। আর এই আউটপুট ফাংশনটা কোথায় বসবে? আউটপুট ফাংশনটা এইখানে বসবে। আর এইখানে থাকবে কি বলেন তো? ফ্লিপ ফ্লপ। এইখানে বিটস, নাম্বার অফ বিটস সমান সমান নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আপনার কোশ্চেনে দেয়ও অনেক সময় 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেনের জন্য, যে আপনার প্রেজেন্ট স্টেট বা নেক্সট স্টেটের যতগুলা বিট থাকবে ঠিক ততগুলা হচ্ছে আপনার ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে। ওকে, সো এইটা ওভারঅল হচ্ছে আমাদের মিলি টাইপের প্রসিডিউর। ওকে, সো এই মিলি টাইপের প্রসিডিউরটা আমরা যদি ফলো করতে পারি তাহলে আমরা সার্কিট লেভেল পর্যন্ত আসতে পারবো, এবং আপনাদের সার্কিটও আসলে ড্র করতে হবে। ওকে, তো সব থেকে এখানে মিলি টাইপের কে ম্যাপটা অবশ্যই আলাদা করে একটা প্র্যাকটিস করবেন, যেহেতু মুড টাইপের থেকে একটু ডিফারেন্ট। ডিফারেন্সটা আসছে আউটপুটে শুধুমাত্র। আর এখানে যত ডিফারেন্স আসে সবই কিন্তু আউটপুটে, নেক্সট স্টেট প্রেজেন্ট স্টেট এইগুলা মোটামুটি সেমই থাকে। ওকে, আচ্ছা, তো এটা যদি বুঝে থাকেন তাহলে চলেন আমরা মিডলি টাইপ, মুড টাইপের জেনারেল যে প্রসিডিউর এগুলো আমাদের অল কভার হয়ে গেছে। এখন আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম কভার করতে পারি আই থিঙ্ক। এইখানে দেখেন এই স্লাইডে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা আজকে আমি সলিউশন করে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, এইখানে দেখেন এটা হচ্ছে একটা সিনারিও বেসড প্রবলেম। তো এখানে বলছে ডিজাইন এ মিলি মেশিন দ্যাট সিমুলেটস। এখানে দেখেন প্রথমেই আপনাকে মিলির কথা বলে দিচ্ছে, সো আপনার আইডেন্টিফাই করার কোনো ঝামেলা নেই, বুঝছেন? সো স্পেসিফিকেশনের কিছু বলে দিবে, কিছু কিছু হয়তো আপনার নিজের বুঝে নিতে হবে টেকনিক থেকে। সো ডিজাইন এ মিলি টাইপ মেশিন দ্যাট সিমুলেটস ডিটেক্টিং ফ্রডুলেন্ট ট্রানজেকশন। তো ফ্রডুলেন্ট ট্রানজেকশন ডিটেক্ট করবে ইন এ স্ট্রিম অফ ক্রেডিট কার্ড ট্রানজেকশন, মানে কোনো একটা ক্রেডিট কার্ডের ট্রানজেকশন প্যাটার্ন দেখে বুঝবে যে এখানে আসলে কোনো জালিয়াতি হচ্ছে কিনা। ওকে, বেসড অন দ্য ইনপুট ক্যাটাগরিজ। এখন সো ওই ট্রানজেকশনকে আসলে 3 ভাগে ভাগ করছে। এ দিয়ে বোঝাইছে লো ভ্যালু ট্রানজেকশন, বি দিয়ে বোঝাইছে মিড ভ্যালু ট্রানজেকশন, আর সি দিয়ে বোঝাচ্ছে হাই ভ্যালু ট্রানজেকশন। তাহলে এই যে লো, হাই, মিড, এই 3টা ট্রানজেকশনের প্যাটার্ন দেখে আমাদের ডিটেক্ট করতে হবে যে এইটা আসলে ফ্রডুলেন্ট ট্রানজেকশন হচ্ছে কিনা ক্রেডিট কার্ড থেকে। যদি কোনো ক্রেডিট কার্ড থেকে ফ্রডুলেন্ট ট্রানজেকশন হয় তাহলে হচ্ছে একটা আউটপুট সিগন্যালের মাধ্যমে ইউজারকে অ্যালার্ট করতে হবে বা ব্যাংকিং সিস্টেমকে অ্যালার্ট করতে হবে, সামথিং এরকম কিছু। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, রিয়ালিটির কথা আমরা বাদ দিই। সো এখানে বলছে যে দ্য মেশিন আউটপুট ওয়ান, মানে মেশিন হচ্ছে অ্যালার্ম দিবে বা আমাদের সতর্ক করবে ইফ টু কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে পাশাপাশি, হাই ভ্যালু ট্রানজেকশনস আর ফলোড বাই এ লো ভ্যালু ট্রানজেকশন। তার মানে খেয়াল করে দেখেন দুইটা হাই ভ্যালু, হাই ভ্যালু আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? সি দিয়ে। তাহলে সি, সি, পরে যদি আমরা এ আসে তাহলে আমরা কি করব? আউটপুটটাকে 1 দিব। এখন দেখেন সি আসছে, সি আসছে, তারপরে এ আসছে, তাহলে আউটপুটটাকে কোথায় অন দিব বলেন তো? সাথে সাথে 1 দিব। এটা যদি মুড টাইপের মেশিন আসতো তাহলে ইফ, এটা হচ্ছে মিডির জন্য আসছে, ME, মিলি। যদি এই প্রবলেমটা আমাদের মুড টাইপ বলে দিত তখন আমরা কি করতাম? তখন এই যে সি, সি, এ আসছে, আমরা আউটপুটটা এর পরের সাইকেলে যে আসলে 1 করতাম। ঠিক আছে, তো এটা আসলে মুর, এটা আসলে আমাদের মিলি। হাউএভার, আর নিচে কিন্তু টেস্ট কেস দেওয়া ছিল, এটা মুর বলছে না মিলি বলছে, এটা উপরে না বলে দিল, আপনার নিচ থেকে বুঝে নেওয়া উচিত ছিল যে সি, সি, এ, এ সোজাই 1 আসছে। সো দ্যাটস ওয়াই এটা অবশ্যই আমাদের মিলি টাইপ। ওকে, টেস্ট কেসটা দেখেন, আমি টেস্ট কেসটাও একটু ব্যাখ্যা করে দিই। এখানে যে টেস্ট কেস দেওয়া আছে, টেস্ট কেস, তো টেস্ট কেসে দেখা যাচ্ছে যে ইনপুট, ইনপুটকে আমরা ডাব্লু ধরি, তাহলে ডাব্লুর ভ্যালু কত আসছে? এইখানে হচ্ছে বি, সি, সি, এ, বি। ওকে, তো এইখানে দেখেন প্রথমটার আউটপুট, আউটপুট জেড, আউটপুট 1 বিটের, তাহলে প্রথমটা 0, পরেরটা 0, পরেরটা 0, পরেরটা 1, পরেরটা 0। তো এই দেখেন আমাদের যে CCA আসছে ওইটার সাথে সাথে আউটপুটটা কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। ওকে,
সো এটা থেকেই আসলে আমরা বুঝতে পারতেছি জিনিসটা মিলি, এবং সিসিএ যে ডিটেক্ট করতে হবে এটা কোথা থেকে বুঝতে পারছি, এটা হচ্ছে এই যে এই স্টেটমেন্ট থেকে বুঝতে পারছি যে টু কনজিকিউটিভ হাই মানে দুইটা সি, পর পর দুইটা সি ফলোড বাই মানে পরবর্তীতে, পরবর্তীতে একটা এ আসছে, তাহলেই আসলে ফ্রডুলেন্ট হিসেবে ডিটেক্ট হচ্ছে। এখন আমরা এই বিসি আবার কিভাবে ইনপুট হয়, এটা তো আপনাদের একটা কোশ্চেন আসার কথা, কিভাবে একটা এ বি সি ইনপুট হয়, ঠিক আছে। তো আমরা তো এতক্ষণ ইনপুট হিসেবে 0 অথবা 1 বা সর্বোচ্চ 0 0 0 1 হিসেবে চিনে আসছি, ঠিক আছে। তো এই জন্য আমাদের এই ইনপুটটাকে চেঞ্জ করে নিতে হবে। আমরা ম্যাথ করার সময়, স্টেট ডায়াগ্রাম করার সময় আর বি সি এ ইউজ করব না, এটার পরিবর্তে কি ইউজ করব, এনকোডিং। এখানেও একটা ইনপুটের এনকোডিং করে নিব। তাহলে বি মানে কি বলবো, 0 1, সি মানে কত, ওই সিরিয়ালি আর কি, সি মানে হচ্ছে 1 0 1 0, এ মানে কত 0 0, বি মানে কত, বি মানে হচ্ছে আপনার 0 1। ওকে, তাহলে বেসিক্যালি এখানে কি প্যাটার্ন ডিটেক্ট হচ্ছে, 1 0 1 0 0 0। তাহলে ইনপুট কিন্তু 2 বিটের, W2 এবং W1। তো যদি এই 2 বিট পর পর তিনটা সাইকেলে 1 0 1 0 0 0 আসে, তাহলেই আমরা আউটপুটটাকে 1 ডিটেক্ট করব। তো যাই হোক, প্রবলেম স্টেটমেন্টটা আমরা হোপফুলি বুঝতে পারছি। এখন আসেন যে এখানে এই যে কোশ্চেনগুলা কি কি বলছে। তাহলে আমাদের এ নাম্বার বলছে ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম, মেক ইওর ট্রানজিশন ক্লিয়ারলি। তো এই স্টেট ডায়াগ্রামটা হচ্ছে আপনাদের মানে এটা কিন্তু একদম রিয়েল আপনাদের ফাইনালের কোশ্চেন। সো এইখান থেকে আমাদের আসলে স্টেট ডায়াগ্রামটা আঁকতে হবে। তো আসেন আমরা ফার্স্টে স্টেট ডায়াগ্রামটা এঁকে ফেলি, নেক্সট কোশ্চেনে, নেক্সট পেজে যাই। তাহলে আমাদের আসলে আবার বলি, সি সি এ ডিটেক্ট করতে হবে। সি মানে হচ্ছে আসলে 1 0 1 0 0 0। ওকে, আচ্ছা। তো তাহলে দেখেন তো আমাদের কতগুলো স্টেট থাকতে পারে টোটাল মিলি টাইপের জন্য। ফার্স্টে হচ্ছে নাথিং স্টেট থাকবে, তারপরে হচ্ছে একটা 1 0 স্টেট থাকবে, তারপরে হচ্ছে 1 0 1 0 স্টেট থাকবে, তারপরে আর কি কোনো স্টেট দরকার আছে না, আর কি কিন্তু আমার কোনো স্টেট দরকার নেই, তার কারণ যেহেতু মিলি টাইপ, সো আমাদের একটা স্টেট কম থাকলেই হচ্ছে। এখন স্টেটগুলোর নাম কি দিব, দেখেন অলরেডি যেহেতু প্রবলেমটাতে এবিসি দেওয়া আছে ইনপুটের নাম হিসেবে, এখানে স্টেটের নাম এবিসি দেওয়াটা কিন্তু অ্যাম্বিগুইটি ক্রিয়েট করতে পারে। এই জন্য আমরা স্টেটগুলোকে S0 S1 S2 এইভাবে দিতে পারি। তাহলে প্রথম স্টেটকে S0 বললাম, পরের স্টেটকে S1, তারপরের স্টেটকে S2 বলতে পারি। এখন আসেন আমরা স্টেট ডায়াগ্রাম শুরু করি। তো ফার্স্টের স্টেট কত বলেন, আমাদের S0। তাহলে S0 মানে নাথিং বা রিসেট স্টেট। তো রিসেট স্টেটে কখন আসবো, যখন একটা রিসেটে প্রেস পড়বে। তারপর দেখেন আমরা রিসেটে প্রেস পড়লে এইখানে আসলে আমাদের কয়টা ইনপুট দেখতে হবে, ডাব্লুর ভ্যালু W2 W1, এইটা সমান সমানই তো ডাব্লু। এইটার কতগুলা ভ্যালু আসতে পারে, 0 0 আসতে পারে, 0 1 আসতে পারে, 1 0 আসতে পারে, 1 1 আসতে পারে। তাহলে এ বি সি, আচ্ছা এইখানে মজার ব্যাপার ডি কিন্তু কিছু বলা নাই আসলে। এই জন্য যেহেতু ইনপুট হিসেবে ডি বলা নাই, তাহলে আমরা আসলে ডি কে স্টেট ডায়াগ্রামে দেখাবো না, কিন্তু এটা কিন্তু কে ম্যাপে আসবে। ওকে, সো কে ম্যাপে আসবে, বাট স্টেট ডায়াগ্রামে আমরা ডিটাকে দেখাচ্ছি না। হাউএভার, সো দেখেন আমাদের যদি প্রথমে এ বি, প্রথমে বি আসে, তাহলে বি বা এ আসলে তাহলে আমার কিন্তু সি দিয়ে শুরু, তো বি বা এ আসলে তো আমার কোনো অগ্রগতি হচ্ছে না। এই জন্য বি আসুক আর এ আসুক, আমরা থাকবো কোথায়, আমরা থাকবো কিন্তু ফার্স্টের স্টেটে। সো এই জন্য এটা ডাব্লিউ ইজ ইকস টু কত বলতেছি, ডাব্লিউ ইজ ইকস টু এ বলতে 0 0। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এ আসলে আমরা আউটপুট কত দিব, এখানে কিন্তু আউটপুট একই সাথে বলতে হবে, আউটপুট 1 হওয়ার দেরি আছে। আমাদের সিসিএ তো আসবে, এখনো তো কিছুই আসে নাই। আচ্ছা, দেখেন আরো এই পাশেই আমি নিচে লিখে দিতে পারি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু বি, বি মানে কত 1 0 0 1, সরি 0 1 হলে আউটপুট কত 0। যেহেতু একই জায়গা থেকে গন্তব্য, একই জায়গা থেকে উৎপত্তি এবং একই জায়গায় গন্তব্য, এই জন্য আমরা একই অ্যারো দিয়ে দেখেন দুইটা কেসকে আসলে ডেনোট করে দিতে পারতেছি, ইন্ডিকেট করতে পারতেছি। এখন খেয়াল করে দেখেন, আমার যদি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আসলে 1 0 আসে, তাহলে এই যে এইখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 1 0 আসলে, তাহলে আমরা কোন স্টেটে যাব, S1 স্টেটে। এবং সাথে সাথে আমাদের আউটপুটটা কত হবে এটা বলে দেওয়া হচ্ছে দায়িত্ব।
তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 1 0, এখানে জেড ইজ ইকুয়ালস টু আসলে 0 আসতেছে। ওকে, সো এখন দেখেন যেহেতু আমাদের তিনটা ইনপুট অ্যালাউড, আমাদের কিন্তু কোশ্চেনের স্টেটমেন্টে ক্লিয়ারলি বলে দিচ্ছে, এই যে কোশ্চেনের স্টেটমেন্টে বলে দিচ্ছে যে তিন ধরনের ইনপুট আছে, এ বি সি। এ মানে হচ্ছে আমরা আমরা নিজেদের মতো করে ধরে নিচ্ছি, এ মিনস 0 0, বি মিনস 0 1, সি মিনস 1 0। ডি থাকলে আরও একটা এক্সট্রা কনসিডার করতে হইতো। ডিটা আমরা হচ্ছে স্টেট ডায়াগ্রামে আনতেছি না, তো ডিটাকে আমরা স্টেট ডায়াগ্রামে না এনে এইটাকে আমরা রাখবো বেসিক্যালি, ডিটাকে স্টেট ডায়াগ্রামে না আনলেও এটা কোথায় ভূমিকা রাখবে, কে ম্যাপে কিন্তু এটার একটা ইম্প্যাক্ট থাকবে। সো কে ম্যাপে দেখবেন যে ডি এর জায়গাগুলো সব ডোন্ট কেয়ার বসবে। ওকে, হাওয়েভার তো আমাদের বর্তমান কাজ শেষ করি, তাহলে S1-এ এসে আবার আপনার তিনটাই বিবেচনা করতে হবে। তাহলে S1-এ আসছেন মানে কি, S1-এ আসছেন মানে আপনার কাছে আছে সি। তো সি এর পরে যদি আরেকটা সি আসে, আরেকটা সি আসলে আমি নতুন একটা স্টেটে যাব, ফর এক্সাম্পল 1 0। জেড তো 0 হবেই, আরেকটা স্টেট বলতে S2। আবার খেয়াল করে দেখেন, সি এর পরে যদি, এই যে একটা সি এর পরে যদি এ আসে, তাহলে আমরা কোথায় যাব, একদম প্রাইমারি স্টেটে চলে যাব। আবার একটা সি এর পরে যদি বি আসে, তাহলেও প্রাইমারি স্টেটে চলে যাব, তার কারণ আমার প্যাটার্নটা হচ্ছে এখন সি সি এ। ওকে, তো দেখেন এই যে এখানে ডাব্লিউ ইজ ইকস টু যদি এ বলতে 0 0 আসে, তাহলে জেড ইজ ইকস টু 0, গন্তব্য এস নট। ডাব্লিউ ইজ ইকস টু যদি হচ্ছে 0 1 আসে, তাহলে আউটপুট 0, গন্তব্য আমাদের হচ্ছে কত, এস নট। সো জাস্ট এইভাবে আমরা করে ফেললাম। তো এখন S2 থেকে যদি আবার আমাদের সি আসে, দেখেন S2-তে মানে হচ্ছে S2 মানে দুইটা সি আছে, দুইটা সি এর পরে যদি আরো একটা সি আসে, তাহলে আমরা কোথায় যাব, তাহলে কিন্তু এইখানেই থাকতে হবে। তার কারণ দুইটা সি এর পরে আর একটা সি, তাহলে ওই যে একটা সি কেটে দিলে অন্তত দুইটা সি তো আমার কাছে থেকে যাচ্ছে। আর এটা তো ওভারল্যাপ, না ওভারল্যাপ আসলে হচ্ছে না, এখনো ওভারল্যাপ শুরুই হয়নি, তার কারণ আমার তো প্যাটার্ন মেলেই নাই। ওকে, আর এটা এই কেসটার জন্য ওভারল্যাপ সম্ভব না, আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। সো দেখেন ডাব্লিউ ইজ ইকাস টু সি বলতে হচ্ছে 1 0, 1 0 থাকলে জেড ইজ ইকাস টু স্টিল 0, এবং আমরা থাকবো কোথায়, S2-তে। তো এখন দেখেন আমাদের এত কিছু করছি, এর কোথাও কিন্তু জেড এর ভ্যালু 1 আসে নাই, তার কারণ এখন আমরা ডিজায়ার্ড প্যাটার্ন পাই নাই। তো দেখেন S2-তে আমরা কয়টা কনসিডার করছি, ও আচ্ছা এইখানে একটা, হ্যাঁ, S2-তে আমরা তিনটা আউটপুট কনসিডার করে ফেলছি, বাট আমার কিন্তু এই পোর্শনটা একটা ভুল গেছে। ওকে, সেই ভুলটা কি, ভুলটা হচ্ছে গন্তব্য ঠিক আছে কিন্তু আউটপুট ঠিক নাই। দেখেন এইটার ক্ষেত্রে কি আসবে আর এটার ক্ষেত্রে কি আসবে। দেখেন এই কেসটা কখন হবে, যখন আমার অলরেডি সি থেকে শুরু, S2 থেকে শুরু করতেছি, মানে সি সি কাছে আছে, আর এখানে আসছে 0 0, তার মানে আমার কত আসতেছে এ। আর এইটার ক্ষেত্রে দেখেন আমার সিসি আছে এবং আসছে কত বি, তাহলে এখানে বি আসছে। তাহলে দেখেন তো সিসিবির ক্ষেত্রে প্যাটার্ন মেলে নাই, তাহলে আউটপুট 0 ঠিক আছে। কিন্তু সিসি এর ক্ষেত্রে কি প্যাটার্নটা মিলে গেছে না, কারেন্ট স্টেটের থেকে কতটুকু আসছে, কারেন্ট স্টেটের থেকে আসছে হচ্ছে সিসি, আর হচ্ছে প্রেজেন্ট ইনপুট থেকে কতটুকু আসছে, প্রেজেন্ট ইনপুট থেকে এ আসছে। সো ওভারঅল আমার যেহেতু প্যাটার্নটা মিলে গেছে, এখানে আউটপুটটা 0 হবে না, আউটপুটটা হবে হচ্ছে 1 হবে। ওকে, ওকে, তো হোপফুলি সবাই বুঝতে পারছেন এই প্রবলেমটা। ওকে, সো এরকম টাইপের প্রবলেম কিন্তু এক্সামে আসার সম্ভাবনা তাদের বেশি থাকে বেসিক্যালি। আচ্ছা, তো এইটার থেকে আবার আমি একটু স্টেট টেবিল বা স্টেট অ্যাসাইন টেবিলটা আপনাদের একটু দেখাই দিই যতটুকু টাইম আছে। আচ্ছা, এর মধ্যে আমরা এই যে, সরি, স্টেট অ্যাসাইন টেবিল, তো আমরা কে ম্যাপ করতেছি না, তাহলে ফার্স্টে আমাদের কি হবে, প্রেজেন্ট স্টেট। তাহলে প্রেজেন্ট স্টেট কয়টা, তিনটা, S0, S1, S2। তারপরে হচ্ছে নেক্সট স্টেট, নেক্সট স্টেট কয়টা হবে, নেক্সট স্টেটের কলাম হবে তিনটা, কি, ডাব্লিউ ইজ ইকাস টু 0 0 মানে এ, ডাব্লিউ ইজ ইকাস টু 0 1 মানে বি, ডাব্লিউ ইজ ইকাস টু 1 0 মানে সি। তো S0-তে দেখেন প্রথম দুইটার জন্য আমি S0-তেই থাকতেছি, আবার 1 0 আসলে আমি S1-এ যাচ্ছি। তো সিমিলার ভাবে S1 থেকে দেখেন যে, ও
আচ্ছা, S1 এ কিন্তু আমরা ফুল করি নাই, দেখেন এটা করতে যে আমরা দেখতে পাচ্ছি স্টেট ডায়াগ্রামটা S1 এর ক্ষেত্রে ফিল হয় নাই। S1 এ শুধুমাত্র 10টা কনসিডার করছি, বাট হ্যাঁ বাকিটা ইজি যদিও। বাকিটা হচ্ছে এই যে ডাব্লিউ ইজ ইকাস টু 0 0 আসতে পারে, আবার ডাব্লিউ ইজ ইকাস টু 0 1 আসতে পারে। সেইগুলোর জন্য আউটপুট কিন্তু 0, আউটপুট 0। সো এটা দেওয়া ছিল না, আমরা দিয়ে দিলাম অ্যাড করে। সো তাহলে এখানে আমাদের S1 এর ক্ষেত্রে এটাও S0 আর এটা হচ্ছে S2। পরেরটার S2 এর ক্ষেত্রে দেখেন, S2 এর ক্ষেত্রে শুধুমাত্র 1 0 থাকলে S2 থাকবে, বাকি ক্ষেত্রে কি S0 আসতেছে। সো এইভাবে আর কি আমাদের জাস্ট নেক্সট স্টেট হয়ে গেল। এখন হচ্ছে আউটপুটের পালা। তাহলে আউটপুট হচ্ছে জেড, আউটপুট জেড এর ক্ষেত্রেও আবার ডিপেন্ডেন্সি আছে 0 0 0 1 1 0। সো তিনটা কলাম যদি নেই, তো এখানে দেখেন এখানে সব জায়গায় তো 0, শুধুমাত্র এক জায়গায় 1 হবে, সেই 1টা আমরা খুঁজে বের করি, এইটা হচ্ছে 1। তার মানে আপনি 3 নাম্বার স্টেটে আছেন এবং আপনার আসছে 0 0, তো তখনই শুধুমাত্র 1 এবং বাকি দেখেন সবগুলাই আসলে 0। ওকে, সো এটা হয়ে গেল হচ্ছে আমাদের স্টেট টেবিল। স্টেট অ্যাসাইন টেবিলটা আপনার সিমিলার ভাবে করতে হবে। স্টেট অ্যাসাইন টেবিলের ক্ষেত্রে যদি আমি যাই, তখন ভ্যারিয়েবলের নাম দিতে হবে, বুঝতেই পারতেছেন। সো এখানে হচ্ছে y2 y1 আসবে, এটা 0 0, এটা 0 1, এটা 1 0 আসবে। আবার এই যে এই সব যে S0 দেওয়া আছে, এটা 0 0 0 0 0 0। আচ্ছা, এস ওয়ানটা 0 1, S2টা হচ্ছে 1 0, এটাও 1 0। সো এটা আর কি। আর আউটপুট তো দেওয়াই আছে এখানে, জাস্ট y2 y1, y2 y1, y2 y1 এভাবে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, সো কে ম্যাপ যদি একটা দেখাই দিই আপনাদের এখানে, যেহেতু একটু বড় সার্কিট, কে ম্যাপটা একটু কঠিন লাগতে পারে। তো এখানে আমাদের কে ম্যাপ করতে হবে হচ্ছে y2 এর জন্য যদি করি, তাহলে y2 এর জন্য কে ম্যাপ করলে খেয়াল করে দেখেন, এইখানে একদিকে আমাদের ইনপুট ভ্যারিয়েন্স থাকবে আর একদিকে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট ভ্যারিয়েন্স থাকবে। তো প্রেজেন্ট স্টেট ভ্যারিয়েন্সটা বামে রাখলেই মনে হয় সুবিধা হয় আপনাদের প্যাটার্নটা খুঁজে বের করতে। আর ডানের দিকে হচ্ছে আমরা ইনপুট ভ্যারিয়েন্স রাখবো। তো ইনপুট ডাব্লু না বলে এটাকে আসলে W2 W1 বলাটা ভালো। যার কারণ ডাব্লু দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটা তো ভেক্টর নাকি 1 বিট না 2 বিট, তো W2 W1 লিখলে আসলে কনফিউশনের আসলে কোনো জায়গা থাকবে না। তো এটা 0 0, 0 1 1 1 1 0 হবে, এখানেও 0 0, 0 1 1 1 1 0 হবে। ওকে, আচ্ছা আমরা যদি ভাগ করে দিই এগুলা, আচ্ছা তারপর হুম, তো এইখানে কোন ভ্যালুগুলা বসবে আসলে দেখি আমরা। Y2 এর ভ্যালু কোথায় আছে, যে এইখানে একটা Y2 এর ভ্যালু আছে, এইখানে একটা Y2 এর ভ্যালু আছে, এইখানে একটা Y2 এর ভ্যালু আছে, তাই না? তাহলে এই 9টা ভ্যালু পাচ্ছি, 9টা ভ্যালু 16টা ঘরে বসবে, কিন্তু বাকি ঘরগুলা কি হবে, ডোন্ট কেয়ার। তো প্রথম দেখেন 0 0, প্রথমটা কিন্তু এই যে প্রথমটা যখন ফোকাস করতেছে এটা হচ্ছে W0 0, তার মানে এই কলামকে ইন্ডিকেট করতেছে। তো আমি বসাইলে 0 0, একটা বাদ দিয়ে 0, এটা যেহেতু নাই ডোন্ট কেয়ার। ওকে, আবার পরেরটা কোথায়, পরের কলামটা দেখেন এইখানে ডিনোট করতেছে, তাহলে এটাও তিনটাই 0 0 0, তাহলে 0 0, একটা বাদ দিয়ে এইখানে 0 দিয়ে পরেরটা, যেহেতু পরেরটা নাই মানে আসলে ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার, এইগুলো আর কি। মানে এখানে আমি দিয়ে দিলাম ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। ওকে, আচ্ছা এখানে আরো একটা কলাম থাকার কথা, ওইটাও ডোন্ট কেয়ার, অনেক ডোন্ট কেয়ার আছে। মনে করেন ডাব্লিউ ইজ ইকুয়ালস টু যদি 1 1 হইতো, দিচ্ছি না, তাহলে এখানে ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। আবার এইখানেও যদি আমার দেখেন ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 1 1 হইতো, তাহলে এখানে ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার, এই ডোন্ট কেয়ার গুলো আসলে বসে যাবে। হাওয়েভার এরপরেই দেখেন আমার যেহেতু ইনপুট 0 0 কভার করছি, 0 1 কভার করছি, এরপরে ইনপুট কত আসবে 1 1। তো এই 1 1টা কি পরেরটা, না 1 1 কিন্তু একটা পরে চলে যাচ্ছে, এইটা খেয়াল করতে হবে। তো এই 1 1 এর পুরোটাই আসলে ডোন্ট কেয়ার, সো এটা দেখার কিছু নেই, সব বসাই দিচ্ছি ডোন্ট কেয়ার। এরপরে দেখেন 1 0 যখন আসবো তখন আবার ব্যাক করতে হচ্ছে। গ্রে কোডিং আর হচ্ছে নর্মাল কোডিং এর মধ্যে ডিফারেন্স থাকার কারণে এই জিনিসটা আসলে আমাদের হয়ে যাচ্ছে। হাউএভার তো এইখানে আসলে 0 1, একটা বাদ দিয়ে 1, তারপরে এখানে ডোন্ট কেয়ার।
সো এইভাবে আসলে আমাদের ফিল আপ করতে হবে। এটা Y2 এর জন্য ফিল আপ করছি, আপনি Y1 এর জন্য আবার সিমিলার ফিল আপ করবেন, এবং তারপরে Z এর জন্য ফিল আপ করবেন। সবগুলাই আসলে বড় বড় কে ম্যাপ হবে, সবগুলাই 4 ভ্যারিয়েবল কে ম্যাপ হবে, তার কারণ সবগুলোর ডিপেন্ডেন্সি কিন্তু সেম। সো আজকে এই পর্যন্তই। আপনাদের নেক্সট দিন আমাদের বেসিক্যালি মুর মিলি বা এফএসএম এর যে রিকোয়ার্ড জিনিসগুলো ছিল এগুলো শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে হোপফুলি আমরা আরো কিছু ডিফিকাল্ট প্র্যাকটিস প্রবলেম সলভ করব। ওকে, তো আপনাদের কারো কোশ্চেন থাকলে বলতে পারেন।